শুভ মহালয়ার শুভ পুণ্যলগ্নে লাইভ নিউজের আপামর দর্শককে আমাদের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং আপনারা সকলেই সুস্থতার সাথে শান্তিপূর্ণভাবে আগামী উৎসবের মরশুম পালন করেন, এটাই আমাদের প্রার্থনা বা এটাই আমরা কামনা করি। আজকে এই দিনে বিশেষ করে সামনে যেহেতু 2026 বিধানসভা নির্বাচন, স্বাভাবিকভাবেই নির্বাচনের প্রত্যেকটা দিক যেমন আমরা আপনাদের সামনে তুলে ধরি, তো আজকের এই একটা সাক্ষাৎকার এটাও একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী দিক বলে আমাদের মনে হয়েছে। এই মুহূর্তে গোটা রাজ্যের নির্বাচন বা গোটা দেশের নির্বাচনে বিশেষ করে দেখা যায় যে ছাত্র যুবদের অংশীদারিটাই সবচেয়ে মূল শক্তিশালী কাঠামো হিসাবে ব্যবহার করা হয়। সেদিক থেকে দেখতে গেলে আমাদের এই ইসলামপুর তথা উত্তর দিনাজপুর জেলার যে ছাত্র যুব রাজনীতিটা, সেটা দেখতে গেলে অনেকটাই গত কয়েক দশকে একদম থিতিয়ে পড়েছে। যদিও আপনাদেরকে জানিয়ে রাখি, এক সময় রাজ্যের ছাত্র পরিষদের নেতৃত্ব দিতেন ইসলামপুরের শৈবাল মিত্র। আপনারা অনেকেই যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা অনেকেই জানেন সেই বিষয়টা। আমরা সেই শৈবাল মিত্রর সাথেই আজকে কয়েকটা রাজনৈতিক প্রশ্ন তার কাছ থেকে তাকে জিজ্ঞাসা করব এবং তার কাছ থেকে জানতে চাইব যে আজকের বর্তমানের এই ছাত্র যুব সংগঠন, সেটা শাসক দল হোক বা বিরোধী দল হোক, সেখানে এতটা দুর্বল কেন হয়ে পড়েছে। আমার সেই প্রথম প্রশ্নটাই আমি এখানে শৈবাল মিত্রকে করছি। শৈবালদা, আপনাকে আমাদের এই লাইভ নিউজের এই সাক্ষাৎকারে আপনাকে স্বাগত জানাই এবং শুভ মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরও এবং আপনাদের মাধ্যমে ইসলামপুরবাসীকে মহালয়ার শুভেচ্ছা এবং ভগবানের কাছে, মা দুর্গার কাছে আমার প্রার্থনা, সবাইকে ভগবান ভালো রাখুক, মা দুর্গা সবাইকে ভালো রাখুক, শুভ বুদ্ধির সবার উদয় হোক। দাদা, বিষয়টা হচ্ছে কি যে এক সময় আপনি এই ছাত্র পরিষদের মানে রাজ্যের নেতৃত্ব ছিলেন এবং রাজ্যে গোটা রাজ্য জুড়ে আপনি নেতৃত্ব দিয়েছেন। তো তখনকার যে মানে ছাত্র যুবর সংগঠন আর এখনকার সংগঠন, কি তফাৎ আপনি মনে করছেন? দেখেন, আমি ছাত্র পরিষদের রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলাম। তো সেই সময় ছাত্র রাজনীতির গতি প্রকৃতি, ব্রাহ্মণ সরকারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলন ছিল সিপিএমের স্বৈরাচারের বিরুদ্ধে, সিপিএমের দুর্নীতির বিরুদ্ধে। তো সেই সময় অস্বীকার করার কোনো জায়গা নেই, সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই সিপিএমকে সরানো যেত না। মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়েছে এবং 2014-তে আমি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করি। ফলে সেই সময় ছাত্র রাজনীতির আঙ্গিকে তুলনা করলে এখনকার ছাত্র রাজনীতিটা মিলবে না, সময়ের সাথেই মিলবে না। তো যেহেতু সিপিএম সরে গেছে, এখন বাংলা নতুন করে গড়ার ডাক, বাংলায় নতুন নতুন লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন যে জনকল্যাণকারী প্রকল্প মমতা ব্যানার্জি এনেছে, এগুলো প্রচারের ডাক, সেগুলো হয়েছে। থাকলো ইসলামপুর শহর, আপনি যেটা বলতে চাইছেন, হ্যাঁ, ইসলামপুর শহরে আমরা প্রতিবারই পিছিয়ে যাই, আবার পৌরসভায় জিতে যাই। এই যে গ্যাপটা, এই যে ফারাকটা, এটা নিয়ে তো আমি কোনোদিন দেখিনি দলে লোকাল স্তরে কেউ আলোচনা করেছে কিংবা আমাদের ডেকেছে আলোচনার জন্য। কেন এরকম হচ্ছে, কেন আমরা পিছিয়ে যাচ্ছি? আমরা ইভিন আমার নিজের বুথেও আমরা পিছিয়ে যাই। বিজেপি লিড করে, কোনো সময় তৃণমূল তৃতীয় পজিশনে চলে যায়, কোনো সময় দ্বিতীয় পজিশনে থাকে। প্রথম পজিশনে আমরা 2014-র পর থেকে আমরা চোখে দেখিনি প্রথম পজিশনটা। এটা নিয়ে দলে কোনো আলোচনা হয় না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি আলোচনাটা কোথায় করবেন, কেউ তো আলোচনা করে না। দেখুন, আপনি পৌরসভা লাস্ট ইলেকশন, করিম সাহেব আমাকে 11 নম্বরে প্রার্থী করতে চেয়েছিলেন, কানাইয়াবাবু
প্রার্থী করতে চাননি, আমি টিকিট পাইনি, কিন্তু আমি কিন্তু দলেরই কাজ করেছিলাম। আমাকে কেউ বলতে পারবে না যে আমি কোনো জায়গায় দলে টিকিট পাইনি বলে আমি কোনো ক্ষতি করেছি দলে। আমি আমার সব থেকে বেশিটা দিয়ে আমি দলের কাজ করেছি। কিন্তু কেন হারলো, তারপরে জেলা সভাপতি একটা মিটিং পর্যন্ত ডাকলো না এবং আমাদের জিজ্ঞেসও করলো না। মানে আপনি বলতে চাইছেন যে হারা হোক বা জেতা হোক, মানে পর্যালোচনাটা হয় না এখন? না, ব্যাপারটা কিরকম হয়ে গেছে জানেন তো, আমার ব্যক্তিগত বিষয় কারোর বলার নেই। জেলা প্রেসিডেন্ট অনেক বড় লিডার, 25 বছর ধরে ক্ষমতায় আছেন, মানুষের ভোটে উনি জিতে এসেছেন। কিন্তু কিছু টেকনিক্যাল, যেহেতু ছোটবেলার থেকে রাজনীতি করি, রাজনৈতিক বাড়িতে আমার জন্ম, তো সেই জন্য রাজনীতির কিছু বিষয়ে আমার মনে হয় কোথাও যেন খেয়ে হারাচ্ছে। উনি জিতলে কানাইবাবু জিতাচ্ছেন, হারলে অন্যের জন্য হারছেন। এই যে ফর্মুলা দীর্ঘদিন ধরে চলছে, এটাতে দলের ক্ষতি, মানে যুব সমাজের, যারা ডানপন্থী যুব সমাজ, সেটাতে ক্ষতি হয়েছে। সেই জন্যই ইসলামপুরে আমরা পিছিয়ে যাচ্ছি দিনের পর দিন। এবং ইসলামপুরে দেখবেন বিশেষ করে 12টা হিন্দু অধ্যুষিত ওয়ার্ডে আমরা একদম পিছিয়ে গেছি। একটা জায়গায় কিন্তু এই কিছুদিন আগেও আমরা দেখলাম যে ইসলামপুরের যে শহরের ইসলামপুরের যে টাউন প্রেসিডেন্টের পদ, সেটাকে নিয়েও একটা মানে দীর্ঘ একটা ইসে ছিল যে মানে যেহেতু মানে আমরা জানতাম যেটা যে রাজনৈতিকভাবে যেটা যে এই পদটা হোল্ড করেন এখানকার বিধায়ক আব্দুল করিম চৌধুরী সাহেব, তো তার ইসেতেই এখানকার টাউন প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের সরকার। সেখানেই একটা শুনছিলাম যে না কানাইলাল আগরওয়ালের তরফে বাপিপাল চৌধুরীর নাম আসছে, করিম চৌধুরীর তরফে আপনার নাম আসছে। তো শেষমেশ তাহলে পরে এটা কি হলো যে এখানে করিম চৌধুরীরই যদি এই পদটা হোল্ড করার কথা থাকে, তো তাহলে পরে সেখানে তাহলে আপনাকে কেন, আপনি কেন টাউন সভাপতি পদে থাকলেন না? দেখেন, মুশকিলটা হচ্ছে যে দল যাকে টাউন প্রেসিডেন্ট করেছে সেটা নিয়ে আমার বিষয়ে কিছু বলার নেই। দল ভালো মনে করেছে, দল মনে করেছে ও আরো ভালো করবে, সেই জন্য ওনাকে টাউন প্রেসিডেন্ট করেছে। আমার শুভেচ্ছা থাকলো ওদের সাথে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই করিম সাহেব আমার নাম দিয়েছিল, তা করিম সাহেবের কোনো নামই এবার হয়নি। আমার প্রশ্ন হচ্ছে, দল টাউন প্রেসিডেন্ট করলো, তা তৃণমূল দলের কোনো লোক ছিল না? আমরা তো দল করেছি, আমরা টিকিট না পেয়েও আমরা পৌরসভায় তৃণমূলের কাজ করেছি। যে তৃণমূলের বিরুদ্ধে কাজ করলো সে টাউন প্রেসিডেন্ট। ব্যক্তিগতভাবে আমার কারোর বিরুদ্ধে কিছু বলার নেই, আমার প্রসেসটার বিরুদ্ধে বলার আছে। তাহলে আমিও এখানে যদি মানিক দত্তর হয়ে কাজ করতাম, মানিক দত্তকে জিতাতে পারতাম, তাহলে কি আমি টাউন প্রেসিডেন্ট হতাম? তাহলে দলের মাপকাঠিটা কোথায়? দলের বিরোধিতা করলে দলের পোস্ট পাওয়া যাবে, কানাইবাবু তার নাম প্রপোজ করবেন না, কানাইবাবুর একদম ইয়েস ম্যান হতে হবে। আজকে যেমন আমরা দেখলাম সম্প্রতি বাবলু দল ছেড়ে একটা সাংবাদিক সম্মেলন করলেন, তারপরেই তাকে শ্রমিক সংগঠনের নেতা করে দেওয়া হলো। এটা আমি বলতে পারবো না, এটা ও মানে আমি ট্রেন্ডটার কথা বলছি। ট্রেন্ড মানে আপনি যেটা বলছেন যে বিরোধিতা করলে পরেই যে মানে পদ পাওয়া যাবে আর কি, মানে সেই কথাটাই আমি বলছি। এই ব্যাপারটায় আমি কোনো মন্তব্য করব না। বাবলু, আমি জানি বাবলু বরাবরই কানাইবাবুর সাথেই থাকেন। ওনার কখন রাগ হলো, আবার ওনার রাগটা কিভাবে ভেঙে গেল, এটা ব্যাপার অনেক জুনিয়র, এই ব্যাপারে আমি মন্তব্য করবো না। অন্য প্রশ্ন করলে উত্তর দিচ্ছি। না আমি জুনিয়র সিনিয়রের কথা বলছি না, আমি ট্রেন্ডটার কথা বলছিলাম যে বিরোধিতা করলে পরে আপনি যেটা বলছিলেন যে ওনার বিরোধিতা করলে পরেই তবেই মানে একটা কোনো, আমি ওনার বিরোধিতা, আমি প্রসেসটা বলছি। যারা দলের বিরোধিতা করেছে, দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছে, সিম্বলের বিরুদ্ধে কাজ করেছে, তারা পোস্ট পাচ্ছে। তা যারা দলের কাজ করছে তারা পোস্ট পাচ্ছে না, আমি সেটাই বলছি। তাহলে কি আমরা ভুল করেছিলাম? তাহলে আমি নিজেও দাঁড়াতে পারতাম নির্দলে, আমি দাঁড়াইনি। করিম সাহেব মানা করেছিল বলে আমি নির্দলে দাঁড়াই। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে একটা সময় যেখানটায় আপনারা মানে দলের মানে বা এলাকার যুব সংগঠনকে একত্রিত করতে আপনাদের যে ক্লাব, সেই ক্লাবও এক সময় ভেঙে দেওয়া হয়েছিল। আপনাদের ক্লাব বলবেন না, আমার ক্লাব ছিল। আমি ক্লাব থেকে রিজাইন দিয়ে বেরিয়ে এসেছি এবং কানাইবাবু, আমি এটা একটা আশ্চর্যের বিষয় আমার কাছে। এটা এই শোক এবং ক্ষোভ, এটা আমি জীবনে ভুলবো না। আমি তৃণমূল দলের কাজ করার পরে, আমাকে কানাইবাবুর সাথে কাজ করার পরে, কানাইবাবুর প্রার্থীকে জিতানোর চেষ্টা করার পরে
আমাকে একবারে উনি ডেকে বললেন না যে ক্লাবটা ভাঙা হবে, এটা প্রসেস চলছে। কিসের উন্নতির জন্য ক্লাব ভাঙলো বলুন? কি উন্নতি হয়েছে ক্লাবগুলোকে ভেঙে? এবং সব থেকে আশ্চর্যের বিষয় শোনেন, আমি যে ক্লাব বিলং করতাম সেই ক্লাবের ভাঙার জন্য পৌরসভায় রেজুলেশন করেছে। কানাইবাবু রেজুলেশন করে সেই ক্লাবটাকে ভেঙেছেন। তা আমাকে বলতে পারতো যে শৈবাল তুমি ক্লাবে থাকলে আমি ক্লাব ভাঙতো, আমি সরে যেতাম। আমার এটা থাকতে হবে, ওখান থেকে কামাই হবে, এরকম কোনো ব্যাপার ছিল না। এবং আরো আশ্চর্য হবেন, একবার প্রভাবশালী একজন মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী তৃণমূলের, ওই কালী পূজায় আনার জন্য আমি কথা বলেছিলাম, এবং একজন প্রভাবশালী বিধায়কও ওনাকে রিকোয়েস্ট করেছিল যাতে রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের কালী পুজো ওপেন করা হয়। আমার নিজের কাকা ওই লিডারের সাথে থাকে, আমি নাম বলছি না, সেই প্রাক্তন মন্ত্রীর সাথে থাকে সবসময়। আমার কাকা নিজে বলেছিল, কানাইবাবু, শোনা যায় এটা সূত্রের খবর, কানাইবাবু বলেছে ইসলামপুর রবীন্দ্র স্পোর্টিং ক্লাবে আসবেন না, সারাদিন তাস খেলা হয়, অসামাজিক কাজকর্ম হয়। আপনি আমাকে বলুন তো, আমার ক্লাবটা ভাঙা হলো আমাকে সরানোর জন্য, ঠিক সেই সময় পিডব্লিউডি মোড়ে পৌরসভার পয়সায় আরেকটা ক্লাব বানিয়ে দেওয়া হলো, সেখানেও তো তাস খেলা হয়। তাস খেলা মানে কি জুয়া খেলা? তাহলে আপনি একটা জায়গায় পিডব্লিউডি ল্যান্ডে আপনি পৌরসভার পয়সায় বাথরুম বানিয়ে দিচ্ছেন, থাকার বসার জায়গা করে দিচ্ছেন, আবার আরেক দিকে বলছেন যে সরকারি জমিতে ক্লাব থাকবে না, আমি ভেঙে দিলাম। তা দ্বিচারিতা না এটা? উনি তো অনেক বড় নেতা, আমি আর সারা জীবনে কানাইবাবুকে ধরতে পারবো না। তাহলে কিসের শত্রুতা? আপনি কি মনে করছেন সেই সময় যখন আপনি রাজ্যকে নেতৃত্ব দিতেন ছাত্র যুবর বিষয়ে, এখন সেই ছাত্র যুব তাহলে কোথায় যাচ্ছে? তাদের কি কোনো সংগঠন আদৌ তৈরি হচ্ছে? তারা কি শক্তিশালী? সংগঠনটা কোথায় তৈরি হচ্ছে বলুন না? সংগঠন যদি তৈরি হয় তাহলে ইসলামপুর পৌরসভার 17টার মধ্যে 12টা ওয়ার্ডে তো আমরা রেজাল্ট ভালো করতাম। আমরা দিনের পর দিন কেন পিছিয়ে গেছি? কানাইবাবু যখন কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল সেই সময় ইসলামপুর শহর লিড দিয়েছিল। আপনাদের মনে রাখতে হবে, কংগ্রেসের সাথে সে সময় সিপিএম এর জোট ছিল এবং কমিটেড ভোট ছিল সিপিএম এর 7,000, কানাইবাবু পেয়েছিলেন হয়তো 13,000 ভোট, আমি যদি খুব ভুল না করি। 7,000 সিপিএম এর ভোট কিন্তু পোল হয়েছিল। তারপরে কিন্তু আমরা জীবনে লিড দিইনি। সিপিএম যত মুছেছে তত আস্তে আস্তে সিপিএম এর যারা হিন্দু কাস্টের লোক তারা বিজেপির দিকে চলে গেছে, যে কোনো কারণেই হোক, সেটা সিপিএমও ঠেকাতে পারেনি। আমরা যারা নিজেদের নেতা বলি, আমরা নিজেরা, আমাকে নিয়েই আমরা ব্যর্থ, আমরা কোনো জায়গায় লিড পাচ্ছি না। আমি একটা প্রশ্ন এই মুহূর্তে এবং লিডের কথাটা না, সম্মানজনক একটা ভোটের যে দরকার সেটাও আমরা দিতে পারছি না। মানে 100টা, আপনার 1000 যেখানে বুথে ভোট, সেখানে আমরা মাত্র 40টা, 42টা, 50টা ভোট পাচ্ছি। আমি বলছি না যে এখন মেরুকরণের রাজনীতিতে বিজেপি অনেক এগিয়ে আছে, কিন্তু মিনিমাম একটা ভোট তো থাকবে। আমরা পৌরসভায় কাউন্সিলর জিতছি 400 ভোটে, আমরা যখন এমপি এবং এমএলএ ইলেকশন হচ্ছে তখন আমরা সেখানে 50টা করে বুথে ভোট পাচ্ছি। এটা কেন হচ্ছে? তাহলে আপনি কি মনে করছেন যে তাহলে আপনাকে নেতৃত্ব দিলে পরে শহরের এই পরিস্থিতিটা বদলাবে? শুনেন, প্রথম কথা হচ্ছে আমাকে নেতৃত্ব দেওয়া না দেওয়ার ব্যাপার না, চেষ্টার ব্যাপার। এটা একার কোনো ব্যাপার না, এটা কালেকটিভ হয়। লিডারশিপ সবসময় কালেকটিভ হয়। আপনি ইসলামপুরের শহরের সাধারণ বাঙালি মানুষ কিন্তু ক্ষুব্ধ, এটা আপনি ধরতে পারছেন না। গোটা ভারতবর্ষে ঘুরে কখনো দেখবেন না কোনো দোকানের পিছনে ড্রেন আছে। ইসলামপুরের ডেভেলপমেন্ট মানে পিছনের ড্রেন সবসময় সামনে থাকে। আপনি যারা পূর্ব বাংলাদেশ থেকে আসার পরে করিম চৌধুরী যাদের রুটি রুজির জন্য দোকান বসিয়ে দিয়েছিল, সেই বাঙালিগুলোর দোকান ভেঙে দেওয়া, এটা কিন্তু মানুষ ভালো চোখে নেয়নি। আপনি 25 বছরের চেয়ারম্যান, একটা শ্মশানের চুল্লি চালাতে পারছেন না, আপনি বলছেন আমি ইসলামপুর চালাবো, আমি এমএলএ হব। এটা কিন্তু হয় না। আপনার লোক বলছে, প্রকাশ্যে মিটিং এ বলছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে বিষয়টা আমরা এতক্ষণ ধরে আপনার সাথে যে কথাগুলো বলছিলাম বা যে প্রশ্ন করছি বা আপনি যে রিপ্লাই দিচ্ছেন, সবটাতেই দেখছি যে একবারে মানে কানাইয়ালাল আগরওয়ালের বিরোধিতা করেই সমস্ত উত্তরটা আপনার আসছে। মানে এটা কি শুধু মানে কানাইবাবুর বিরোধিতা করার জন্যই বিরোধিতা, নাকি আরো অন্য বিষয় রয়েছে? না, বিষয়টা হচ্ছে অন্য বিষয় না। আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না। মানে প্রশ্নটা হচ্ছে যে সবকিছুতেই কি কানাইবাবুই দায়ী? আপনি কি মনে করছেন সেটা? শুনেন, কানাইবাবু দায়ী, কানাইবাবুর পলিটিক্যালি যেটা আমার মনে হলো যে উনি স্বৈরতন্ত্র চালাচ্ছেন, সেটা আমি বলেছি। আমরা কানাইবাবুর
কাছ থেকে ক্ষমতাটা নিতে পারছি না বা ওনার সমকক্ষ কেন হতে পারছি না? আমাদের নিশ্চয়ই দোষ আছে, আমাদের সাংগঠনিক ত্রুটি আছে। আপনি দেখবেন ইসলামপুরে যারা এস্টাবলিশ যে কানাডার বিরোধিতা করে তারা নিজেরাই, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, আমি অন রেসপেক্ট সবাইকে বলছি, তারা নিজেরাই দ্বিধা বিভক্ত তারা কার বিরোধিতা করবে। আপনারা দেখবেন ওরা বলছে কানাইয়ালাল আগরওয়াল জিন্দাবাদ, জাকির হোসেন মুর্দাবাদ। এই যে পলিসিটা, কানাইয়া বাবুকে খুশি রেখে আমি কোনো পোস্ট পাবো, জাকির আমার বিরোধী, কোন সময় জেলা যুব প্রেসিডেন্টের বিরোধিতা করছে, এই যে প্রসেস, এটাতেই আমার আপত্তি আছে। এটা হচ্ছে ভবের ঘরে চুরি করা হচ্ছে। রিমোট যার হাতে, যে রিমোট চালাচ্ছে, বিরোধিতা করার সৎ সাহস যদি থাকে, যদি মনে হয় আমি বিরোধিতাই করব, কানাইয়া বাবুর কাজ আমার পছন্দ না, তাহলে জোরের সাথে কানাইয়া বাবুর যে কাজগুলো উনি করছেন, বিচারিতা করছেন, সেগুলোর বিরোধিতা করতে হবে। আজকে জাকির কোথা থেকে এসছে? কানাইয়া বাবু ওনাকে ব্লক প্রেসিডেন্টের নাম দিয়েছেন, দল মেনে নিয়েছে, উনি ব্লক প্রেসিডেন্ট হচ্ছেন। কারোর যদি মনে হয় কানাইয়া বাবুর কাছে যাবেন, তাহলে কানাইয়া বাবুর কাছে গিয়ে থেকে কাজ করতে হবে। আদারওয়াইজ কানাইয়া বাবুর বিরোধিতা করে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করতে হবে, যেটা মনে হবে যে কাজগুলো কানাইয়া বাবুর খারাপ। কেউ তো ব্যক্তিগত শক্তি নয় যে আমার সাথে কানাইয়াদার প্রতিদিন ঘুম থেকে উঠে একবার কানাইয়া বাবুর এগেন্স্টে বলতে হবে, সেরকম তো ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যারা কানাইয়া বাবুর বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করছে, তারা রাস্তায় যখন নামছে তারা দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে, তাতে করে মানুষ কিন্তু আরো বেশি দ্বিধাবিভক্ত হচ্ছে। আপনি একটা মঞ্চে বলছেন জাকির হোসেন মুর্দাবাদ আর কানাইয়ালাল আগরওয়াল জিন্দাবাদ, এটা হাস্যকর হচ্ছে না? আপনাকে তো একটা জায়গায় আসতে হবে, আপনি কার বিরোধিতা করবেন? টিভিটা যখন চলে, আপনি রিমোটটা চালান, তারপরে টিভিটা চলে, আপনার হাতে রিমোট, আপনি টিভিটা অফ করেন না, টিভি চালাতে বন্ধ করার সময় টিভিটাকে গিয়ে ভাঙবেন না, রিমোটটাকে অফ করবেন। ডিসিশন তো আপনার কাছে আছে, আপনাকে নিতে হবে। সামনে তো বিধানসভা নির্বাচন, যেখানটায় শোনা যাচ্ছে যে এবার একদিকে শোনা যাচ্ছে যে করিম চৌধুরী নাকি টিকিট নেবেন না বলে দিয়েছেন, আর একদিকে শোনা যাচ্ছে যে মানে কানাইয়ালাল আগরওয়াল এবার প্রার্থী হচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, দুটো প্রশ্ন। করিম চৌধুরী টিকিট পাবে কি পাবে না সেটা তো দল বলবে, দল চিন্তা করবে। করিম চৌধুরী সমকক্ষ এখনো কেউ না। যারা একটা শ্মশানের চুল্লি চালাতে পারবে না, তারা গোটা ইসলামপুর এমএলএ হয়ে চালাবে, এটা আমি বিশ্বাস করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি আমাকে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করতে চাচ্ছেন। কানাইয়ালাল আগরওয়াল এর আগেও তো একবার মানে বিধায়ক হয়েছিল। আর সেটা জোটে, সিপিএম এবং কংগ্রেসের জোটে। সিপিএম তখন অনেক বেশি স্ট্রং ছিল, শহরে 7,000 সিপিএম এর ভোট ছিল। আপনি ডাটাটা কালেকশন করে দেখুন, শুধু প্রচার করলে হবে না কানাইয়া বাবু এমএলএ হয়েছিল, কানাইয়া বাবু এমএলএ হয়েছিল। সিপিএম না থাকলে কানাইয়া বাবু সেবারও এমএলএ হতে পারতেন না। ভোটের ডিফারেন্সটা কিন্তু এত করে খুব বেশি ছিল না। আমি কংগ্রেসেই ছিলাম তখন, ইলেকশনটা আমি করেছি কিন্তু, ঠিক আছে। সিপিএম একটা প্রার্থী দিয়ে দিয়েছিল ওদের, অন্য কি একটা দলের নাম করে, কিন্তু গোটা সিপিএম, বিকাশ দাস, স্বপন গৌনিক, আমি নাম ধরে ধরে বলছি, আপনার গ্রামের প্রধানরা, সিপিএম এর মেম্বাররা প্রাণ দিয়ে কাজ করেছিল। আমার মনে হয় ওরা নিজেদের ইলেকশনে এত কাজ করেছিল যে কানাইয়া বাবুকে জিতাতে যত কাজ করেছিল। আর থাকলো করিম সাহেবের ব্যাপার। দেখুন, করিম সাহেব একটা প্রতিষ্ঠান, করিম সাহেব কিভাবে চলবে কি করবে সেটা করিম সাহেবই বলতে পারবে। হ্যাঁ, তবে এটা বলতে পারি, আমি করিম সাহেবের কাছে কৃতজ্ঞ যে ক্লাবের যে সমস্যা তখন তৈরি হয়, সেই সময় করিম সাহেব যদি আমার পাশে না থাকতেন তাহলে আমার ক্ষতি হতে পারত। সেটা করিম সাহেবের জন্যই আমি বেঁচেছি। করিম সাহেব রাজনৈতিকভাবে, রাজনৈতিক কর্মকাণ্ডে উনি যদি আমাকে ওনার রথের সারথি করেন, আমি আপ্রাণ চেষ্টা করব যে যে জায়গা দল হারিয়েছে শহরে, সবাইকে সাথে নিয়ে, যারা আমাদের সাথে কথা বলে না তাদেরও সাথে নিয়ে একটা চেষ্টা করা যে হ্যাঁ আমরাও পারি, আমরা করতে পারি, কেন পারবো না। 24 ঘন্টা ইসলামপুর শহরে কোনো সমস্যা হলে হয় করিম সাহেবের কাছে মানুষ যায়, নাহলে কানাইয়াদার কাছে যায়, বিজেপির লোকও যায়, রাত্রিবেলায় লুকিয়ে যায়। বিজেপির কাছে, বিজেপির কোনো লোকের যখন সমস্যা হয় কার কাছে যায়? বড় সমস্যা হলে হয় কানাইয়াদার কাছে যায়, নাহলে করিম চৌধুরীর কাছে যায়। তা আমরা গিয়ে ওদের কনভিন্স করে কেন ভোট নিতে পারছি না? করিম সাহেব যদি আমাকে রথের সারথি করেন, রাজনৈতিক রথের, আমি নিশ্চয়ই চেষ্টা করব, প্রাণ দিয়ে চেষ্টা করব। আর উনি যদি নিজে রথ চালান, তাহলে ওনার রথটা উনি কিভাবে চালাবেন সেটা তো ওনার ব্যাপার, ওনার সাথে আছি, নিশ্চয়ই আমি কৃতজ্ঞ ওনার কাছে। আবার বলছি,
তো আপনি তাহলে মানে আপনি কি মনে করেন, মানে কিভাবে এই পরিস্থিতির পরিবর্তনটা হতে পারে ইসলাম? আমরা তো ইসলামপুর শহরে পরিবর্তনটাই চাইছি না, তা পরিবর্তন কি করে হবে? আমরা নিজেরাই পরিবর্তন চাইছি না। আমরা বারবার পোস্ট তিনবারের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছি, আমরা পৌরসভা জিতে যাচ্ছি, আমরা সবকিছু করছি, সংগঠনের তো কোনো ব্যাপার নেই। কানাইয়াবাবু এমপিতে দাঁড়িয়ে ইসলামপুর ব্লক থেকে, ইসলামপুর বিধানসভা থেকে 4,500 লিড দিয়েছিল, মনে আছে এমপিতে? আর সেই সময় বাই ইলেকশনে করিম সাহেব দাঁড়িয়ে 23,000 24,000 ভোটে, বোধহয় 30,000 ভোটে লিড দিয়েছিল। তাহলে সংগঠন কার কাছে আছে বলুন তো? সাধারণ মানুষ কাকে চায়? যেমনটাই আপনারা কিন্তু সমস্ত মতামত শুনলেন, যদিও আরো একবার আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে জানিয়ে দিই, এই যে সাক্ষাৎকার বা যে কথোপকথনটা আপনারা শুনলেন, এটা কিন্তু সম্পূর্ণই রাজনৈতিক, কারো ব্যক্তিগত কোনো মতামত নয়, লাইভ নিউজেরও কোনো ব্যক্তিগত মতামত নয়। অতএব এ রাজনৈতিক কারণেই রাজনৈতিক প্রশ্ন এবং রাজনৈতিক প্রশ্নের উত্তর, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আগামীতে এই ধরনের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির থাকব। নজর রাখুন লাইভ নিউজের পর্দায়।